আপনি যথেষ্ট ক্লিন ইমেজের একটা মানুষ, হ্যাঁ। এই কোশ্চেনটা করতে আমার খুব আনকমফোর্টেবল লাগতেছে, বাট আমি জানি অনেকে এই কোশ্চেন আপনাকে করবে, সো আপনি আগে অ্যান্সারটা দিয়ে দেন যে আফটার অল দ্য কন্ট্রোভার্সি অ্যাগেন হোয়াই হালকেনস্টাইন। ওকে, এখন দেখো কম পড়ার ব্যাপারটা। হ্যাঁ, এখন আমি ওই যে বললাম না 5 বার রিভিশন, আমার তো একাডেমিকে 5 বার রিভিশন হয়ে গেছে। কিভাবে? এই কাজটা এরা কেউ করে না, কখনো কেউ করে না, এখন কেউ করে না। সো আমার সব সময় স্টুডেন্ট লাইফের মোটিভেশন। সো আমার এই 5 বার ভিডিওতে তুমি একাডেমিকে যদি আর রিভিশন। একটা কথাও না শুনো, জাস্ট এই কথাটা একটু শুনো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা তোমাদেরকে কেউ বুঝাইতে পারে না যে আপনি এনডিসি গ্রুপ 1, বুয়েট ট্রিপলি, দেন ডিইউ আইবি এমবিএ, মানে একদম ড্রিম, প্রত্যেকটা মানে ক্রিম অফ দ্য ক্রপ স্টুডেন্ট। আপনি এখান থেকে গ্র্যাজুয়েট করেন, দেন আপনি কর্পোরেট লাইন আপে গেলেন, হ্যাঁ। তারপরে আপনি কেন টিচিংয়ে, মানে হোয়াই টিচিং, মানে ধরেন বাস্তবতা কি, বাংলাদেশের বাস্তবতা হলে এই পেশাটাকে তো ছোট করে অনেকে, এটা তো আপনি জানেন। মানে আপনার যে রেজাল্ট বা আপনি যে ব্যাকগ্রাউন্ডে বিলং করেন, অনেকে এই লাইনে আসতো না, বাই ডিফল্টে আসতো না, কর্পোরেট লাইনে বড়তে যেত। সো আপনি কেন কর্পোরেটের এত বড় বড় পজিশন ছাড়ে দিয়ে আপনি এইচএসসির পোলাপান পড়ানোর কথা চিন্তা করেন? হোয়াই? এই যে জ্ঞানটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন বা বোঝার সক্ষমতা দিয়েছেন, হোয়াই নট স্প্রেডিং ইট? আচ্ছা, সেখান থেকে আসলে আমি সায়েন্স মাস্টারের যাত্রা শুরু করি, যে ঠিক আছে তাহলে আমি প্রফেশনালি ক্যারিয়ার হিসেবে পড়ানোটাকেই বেছে নিই। কারণ হচ্ছে ক্লাসরুমে আমি যখন ফিজিক্স পড়াতে যাব, স্পেশালি আমি যখন মডার্ন ফিজিক্স পড়াই, তখন আমি কিছু জিনিসপত্র ডিবাঙ্ক করার চেষ্টা করি। যে আমি সাধারণত বলি যারা নাস্তিক তারা মূর্খ, আমি এইভাবে সরাসরি বলি। আর আমি অ্যাকচুয়ালি ক্লাসরুমে এটাও বলার চেষ্টা করি, যত বড় বিজ্ঞানী আসছেন তাদের জ্ঞানের উপরে আমার যথেষ্ট রেসপেক্ট আছে, কিন্তু আমার তাদেরকে জাস্ট অভাগা বলে মনে হয়। কেন অভাগা বলে মনে হয়? যে নিউটন, আইনস্টাইন তাদের এত জ্ঞান নিয়ে আল্লাহকে খুঁজে পায় নাই। আমার কাছে জাস্ট মনে হয় যে আল্লাহ এদের থেকে অভাগা দুনিয়ায় নাই। আমি সেই অভাগা হই নাই, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। এবং সবসময় সবার কাছে আমি একটা দোয়া চাই যে আমার মৃত্যুটা যাতে ইমানের সাথে হয়, যাতে হাসরের ময়দানে এই উঠে আল্লাহর সামনে দাঁড়ায় অ্যাটলিস্ট একটা, মানে হচ্ছে কি বলবো, আরজি, এটা তো আসলে হচ্ছে আল্লাহর সামনে যে আমরা কি করব, যে অনুনয় করব, অনুনয়ের সাথে যাতে বলতে পারি যে আল্লাহ সারা জীবনে যাই করছি না কেন কখনো এক তুমি ইলাহা ছাড়া অন্য কিছু চিন্তা করিনি। এবং সেই জ্ঞানটুকু আমাকে ফিজিক্স দিছে, এবং এই কারণেই ফিজিক্সকে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। তার মানে ধার্মিক অ্যাসপেক্ট থেকে আপনার, ধার্মিক প্লাস ওভারঅল সকল অ্যাসপেক্ট মিলে আপনার মনে হয়েছে পড়াশোনার দিকে আগানো। এটা এটা যথেষ্ট ডিফারেন্ট একটা অ্যাসপেক্ট। কারণ নর্মালি আমরা যখন এই সেক্টরে মানুষজনকে ক্যারিয়ার আসতে দেখি, মেজরিটি অফ দ্য টাইম হয় তার লাইফে অন্য কোনো অপশন থাকে না, পড়াশোনা একাডেমিয়া পুরাপুরি ডিস্ট্রয়েড, আমার যেমন অবস্থা। আর অথবা এমন হয় যে এই জায়গাটার যে কাঁচা টাকাটা, হ্যাঁ, এটা অনেকেই লোকটা সামলাইতে পারে না। তো এই কারণে একবার এখানে যে ঢুকে সে অন্য কোনো জায়গায় যাইতে পারে না। বাট আপনার লাইফ স্টোরি পুরোপুরি ডিফারেন্ট, আপনি অলরেডি অন্যান্য জায়গায় কাজ করছেন, দেন ওটা ছাড়ে আপনি এখানে আসছেন। সো কংগ্রেটস অন দ্যাট ভাই। এখন আচ্ছা, এখন কোশ্চেন হলো, আপনি আপনার কথার মধ্যে প্রচুর ধার্মিকতা আনছেন, ইসলামকে আনছেন, মহান আল্লাহ তাআলাকে আনছেন। এই জায়গাটা থেকে আমার একটা কোশ্চেন থাকে যে যখন আমরা এরকম ধার্মিক মানুষ দেখি, অনেকের থাকে যে লাইফটা আগে অন্যরকম একরকম লাইফ লিড করতো, দেন মহান আল্লাহ তাআলাকে তাকে ইমানের পথে আনেন, একটা কনভার্সন হয়, সাডেন তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়। আপনি কি শুরু থেকে বুয়েট লাইফে শুরু থেকে এরকম ছিলেন, নাকি আপনার মধ্যে এই কনভার্সনটা আসছে? আচ্ছা, এইখানে তাহলে আমি একটু পিছন থেকে স্টোরিটা বলি। স্টোরিটা হচ্ছে যে আমি আগে একটা হাদিস উদ্ধৃত করে নিব। তো হাদিসটা হচ্ছে, আমি প্রপার রেফারেন্সগুলো দিতে পারতেছি না। হাদিসের মোরালটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা তাদেরকেই ক্ষমা করবেন যাদের পাপটা পাবলিক না। আচ্ছা, সো আমি কখনোই আমার কোনো পাপের কথা কারো কাছে বলবো না। আচ্ছা, এটা হচ্ছে ইমানদার হিসেবে আমার ভয়ঙ্কর রকমের দায়িত্ব এবং কর্তব্য, এক। আর 2 নাম্বার হচ্ছে যে যেহেতু অন্য অনেকে আছেন হয়তো বা একভাবে থাকেন, আরেকভাবে থাকেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এটা দয়া। আল্লাহ তাআলা আমাকে যে ফ্যামিলিতে পাঠিয়েছেন, আমরা তো বাবা মা নিজেরা চুজ করে আসি না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান। আল্লাহ আমাকে খুব দিনদার একটা পরিবারে পাঠিয়েছেন। সো আমার ছোটবেলা থেকেই আমার ঘুম ভাঙতো সকালবেলা আব্বুর কুরআন তেলাওয়াত শুনে। যে আমার সকালবেলা হয়তো বা, মানে হচ্ছে আব্বা ফজরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করতে বসছেন, তারপরে আম্মু এসে আমাকে ডাকতেন, এই ওঠ ফজরের নামাজ পড়তে হবে।
আর আমি আমার আম্মুকে তো ছোটবেলা থেকেই দেখতাম যে সম্পূর্ণরূপে পর্দা পুশিদা, হুম হারাম মাহরাম নন মাহরাম মেনটেন করতেন। সো আসলে ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ এই প্র্যাকটিসটার মধ্যে বড় হয়েছি। এবং আহ, আল্লাহ তাআলার দয়া বা অনুগ্রহ যে ছোটবেলাতেই আল্লাহ আমাকে কোরআন শরীফ পড়ার সুযোগ করে দিছেন, কোরআন অর্থসহ পড়ার সুযোগ করে দিছেন। আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী খুব ছোট বয়সেই পড়তে পারছি। হুম আমার আব্বু আম্মু উদ্বুদ্ধ করছেন। হুম। তো আমি কিন্তু ছোটবেলায় অ্যাকচুয়ালি প্রচুর কম্পিটিশনে যেতাম। আচ্ছা, তো এই কম্পিটিশনগুলোর মধ্যে অলিম্পিয়াডস নো অলিম্পিয়াডস, আমি আমার লাইফে কোনো অলিম্পিয়াডে যাই তাইলে নাই। আমি সব সময় যেতাম হচ্ছে বিভিন্ন রকম প্রতিযোগিতা, বলতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে ওকে রচনা লেখা ওকে প্রতিযোগিতা, হুম বা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিযোগিতা। গজল হ্যাঁ, এসব আমি অ্যাকচুয়ালি গজলে যাই নাই, হুম আমি উপস্থিত বক্তৃতা করতাম। আচ্ছা আমি বিতর্কিক ছিলাম, হুম মানে হচ্ছে বিতর্ক করছি আমি। হুম এবং এরপর হচ্ছে আমি সাধারণত সবচেয়ে বেশি পার্টিসিপেট করতাম সাধারণ জ্ঞান প্রতিযোগিতায়, এবং সেগুলো ওকে ইসলামিক জ্ঞান। সো আমাদের সময় শিশু একাডেমির কিছু প্রতিযোগিতা হতো। তো ওই শিশু একাডেমিক প্রতিযোগিতায় আমি সাধারণত ন্যাশনাল লেভেলেও কম্পিট করে হুম আসছি। আর ইসলামিক ফাউন্ডেশনেও আমি ন্যাশনাল লেভেলে কম্পিট হুম। করা। মানে আমি আমি ভাইয়া স্টোরি লং হচ্ছে বাট আমি এখানে হ্যাঁ, যেটা সামারি টানতে যাচ্ছি, আপনি একদম ছোট থেকে এইরকমই মানে হচ্ছে আমল হয়তোবা একটু এদিক সেদিক হয়েছে, ছিল। এটা আল্লাহ ভালো জানেন। হ্যাঁ কিন্তু ইমানের যদি দৃঢ়তার ব্যাপারে বলি, হ্যাঁ এই জায়গাটায় আমি মানে আসলে আপনার এখানে কোনো আলহামদুলিল্লাহ টার্ন ব্যাক কিছু ছিল না, টার্ন আপনি ব্যাক শুরু কখনো, থেকেই হ্যাঁ শুরু থেকে একদিকেই ছিলেন। আমি জানতাম আমার যাওয়ার জায়গা কোথায়। ওকে, থ্যাংক ইউ। এটা এটা একটা যথেষ্ট ডিফারেন্ট একটা ব্যাপার, কারণ আপনার মতো যেরকম মানুষকে মেজরিটি অফ দ্য টাইম দেখা যায় তাদের একটা মানে স্টোরি থাকে, সো আপনি শুরু থেকে এই পথে। আমি এখানে তাহলে একটা জিনিস হ্যাঁ অ্যাড হ্যাঁ করে হ্যাঁ দিই, শিওর এটা শিওর। সবার জন্য আমি অ্যাড করব। হ্যাঁ আমি সবাইকেই যখন আমার ক্লাসরুমে আমি স্টুডেন্টদেরকে একটা কথাই বলি, যে ছোটবেলায় আমি যখন সূরা বাকারা পড়তে শুরু হুম করলাম, তো একদম ছোট তখন হয়তো বা আমি ক্লাস 3 বা 4-এ পড়ি। হুম তো একদম শুরুতে আমার হাতে কোরআনের একেবারে তর্জমা সহি কোরআন আমার হাতে আব্বু আম্মু তুলে দিছেন, হুম যে বাবা পড়ার সময় অর্থ সহ পড়ো। হুম তো সূরা বাকারার যে আয়াত নাম্বার 3 আছে, যে ইমানদারদের সংজ্ঞা দেওয়া হয়েছে, তারা ইমানদার যারা গায়েবে বিশ্বাস করে। সো আমার আচ্ছা মাথায় ওটা ঢুকে গেছে, ইমানদারকে গায়েবে বিশ্বাস করে। সুতরাং সায়েন্স টেকনোলজি যত যাই বলুক, হুম আমার মাথায় না এটা প্রোগ্রাম হয়ে গেছে, ওকে আমাকে গায়েবে বিশ্বাস করতে হবে। সুতরাং আমার সামনে যত যুক্তি তর্কই আনো, কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন গায়েবে বিশ্বাস করো, আমি বিশ্বাস করছি। এন্ড অফ স্টোরি। ওকে। আচ্ছা এখন আরেকটা কোশ্চেন, আপনার স্টোরি থেকে আপনি একবার ম্যাথ দিয়ে শুরু করছেন, মাঝে আবার বাধ্য হয়ে ইংলিশও পড়াইছেন, দেন এখন হলো ফিজিক্স পড়াচ্ছেন। আপনার পেজের নাম ফিজিক্স বাই মনির স্যার। তো আমরা নর্মালি যেটা দেখা যায় যে বুয়েট থেকে পাশ করার পরে বা বুয়েটে পড়াকালীনও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবাই তিনটাই পড়াইতে পারে প্রায়। সো আপনি ম্যাথে শুরু করলেন, দেন ইংলিশে গেলেন, দেন আবার ফিজিক্সে, এখন আপনি ফিজিক্স নিয়ে স্টাক টু আছেন ফুললি, ওয়াই ফিজিক্স? আচ্ছা, অ্যানসারটা শুরুতেও একবার দিছিলাম, আর হ্যাঁ একটু পিছনে যাই। হ্যাঁ আসলে আমি দুটো অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, হুম। একটা হচ্ছে বুয়েট আর একটা হচ্ছে মেডিকেল। মেডিকেলে কোন মেডিকেলে চান্স পেয়েছেন? মেডিকেলে আমি চট্টগ্রাম মেডিকেলে চান্স পেয়েছিলাম। ওকে এবং ওই চট্টগ্রাম মেডিকেলে চান্স পাওয়ার কারণে আমি পড়তে যাইনি। যে আমাদের সময় ঢাকায় ছিল দুটো মেডিকেল কলেজ, আচ্ছা ঢাকা আর সলিমুল্লাহ। আচ্ছা। তো আমার কথা ছিল যে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হবে না, বিগ আস। মানে আমিও হচ্ছে হলে সেম কাহিনী, সলিমুল্লাহতে কেন যাব, ডিএমসি কেন হলো না বুয়েটে। তো এই, একটু ইগোয়েস্টিক ব্যাপার ছিল যে আমার বুয়েটে আমি আমার মেরিট পজিশন ছিল 151তম, হুম, যে আমি বুয়েটের জন্য ওইভাবে পড়ালেখাও করি নাই। আমি অ্যাকচুয়ালি আমার অ্যাডমিশন টাইমে লাইফে সবচেয়ে কম পড়ছি। আচ্ছা কারণ আমার কাছে কথা হচ্ছে যে 2 বছর তো পড়লাম, এখন আর পড়ার কি আছে, যা আসার অ্যাডমিশন টেস্টে তা তো আমি ইনশাল্লাহ পড়ে ফেলছি। হুম, সুতরাং আমার ফিলোসফিটা ছিল এরকম যে এক্সট্রা কিছু আমি ভাই পড়তে পারবো না। সো যখন কোচিং করতাম, আমি মেডিকেলের একটা কোচিং করতাম আর একটা হচ্ছে বুয়েটের কোচিং হুম, করতাম। তো বুয়েট কোচিংটা করতাম আমি ওমেকায়, মেডিকেল কোচিং করতাম আমি রেটিনায়। আচ্ছা সো তখন এরাই প্রখ্যাত ছিল। হুম, এখন ওমেকা তখন তো স্বর্ণযুগ ছিল হ্যাঁ হ্যাঁ অনেকটা। হুম, সো আমি অ্যাকচুয়ালি ক্লাসরুমগুলায় যখন দেখতাম যে ভাইয়া এমন একটা ম্যাথ করাচ্ছেন যে ম্যাথটা আমি এইচএসসি লাইফে ফেস করি নাই, হুম, তখন আমি এটাকে রিজেক্ট করতাম। আচ্ছা কেন রিজেক্ট করতাম? কারণ আমি জানি বইয়ে কি আছে, বইয়ের আগাটু হুম, বড় আমার পড়া। হুম, আমি কোশ্চেন ব্যাংকের 10 বছরের কোশ্চেন সলভ করা মানুষ। হুম, তাহলে দেখতেছি এই জিনিসটা কোথাও নাই, তার মানে এটা আসলেও আসতে পারে, আসলেও আসতে পারে, এটার তো কোনো শেষ নাই, হুম, ইনফিনিট সিলেবাস হয়ে যাচ্ছে, হুম, বাদ। বাহ, আচ্ছা সো আমি অ্যাকচুয়ালি অ্যাডমিশনের সময় অত বেশি পড়ালেখা করি নাই। হুম। বাট এইখানে আমি একটা কথা বলে দেই, ভাইয়া আপনি কিন্তু 2003 ব্যাচ, আমি এখানে ডিফার করবো আপনার সাথে। হ্যাঁ, এখন যদি কেউ চিন্তা করে যে অ্যাডমিশনের টাইমে বেশি পড়বো না, তা তো হুম। ধরা না। মানে এখন এখন তো কম্পিটিশন প্রচন্ড বেশি। আপনি 2003-এর
যে পড়াশোনা বা যে প্রেশারটা, এখন কম্পিটিশন তার চেয়ে 1000 টাইমস বেশি। তার উপরে এখন অনলাইন এডুকেশন, সবাই তো সবই জানে। এখন আমি যদি বুয়েটের একটা কোশ্চেন ব্যাংক চাই, সার্চ দিলে আমার ফোনে আসে গেছে ইনস্ট্যান্ট। আমি বুয়েটের ভাইয়ার কাছে পড়তে চাই, 1 ক্লিক আওয়ে। সো আমি তো সব, এখন তো মানে ওভারঅল প্রায় সবাই সেম লেভেলে আছে। বাট 3 সালের দিকে কি আমার তো মনে হয় না যে কম্পিটিশন এই লেভেলে ছিল, বা অ্যাটলিস্ট আপনাদের কাছে অ্যাক্সেসিবিলিটিটা, যে প্রিপারেশন নেওয়ার যে অ্যাক্সেসিবিলিটিটা, সেটা তো তখন ওরকম ছিল না। আমার তো মনে হয় যে অ্যাটলিস্ট এখন যদি কেউ এই চিন্তা করে যে না শুধু 2 বছর পড়বো আর অ্যাডমিশন টাইমে খুব একটা প্রেশার দিব না, আমার তো মনে হয় না যে হবে। এটাতে আপনার কি মতামত? আমার মতামত হচ্ছে, আমি তোমার সঙ্গে এগ্রি করতেছি না। আচ্ছা। কেন এগ্রি করতেছি না সেটাও বুঝিয়ে বলি। এট দ্য এন্ড অফ দ্য ডে চান্স পাওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না। এটা যারা চান্স পাইছে তারা খুব ভালো মতো জানে। এটা তো আমিও এগ্রি করি, চান্স পাওয়ার জন্য হ্যাঁ। খুব একটা বেশি লাগে না। এখন এইটা অ্যাকচুয়ালি আমরা যারা কোচিং এর সঙ্গে জড়িত নিজেরাই নিজেদের একটু বদনাম করি। হ্যাঁ, আমি 2 বছর যা পড়ছি, এখন যদি অ্যাডমিশন সিজনে সেম জিনিস ভাইয়ার আমাকে পড়ায়, আমি কোচিং এ যাব না, না। কোচিং এ যাব না। হ্যাঁ, এটা তো করতে হয়, কিন্তু এই জন্যই তো হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় তো আপনি এখন সেম টপিকে আসলাম। আমি একটু শেষ করি হ্যাঁ, ভাইয়া। বলেন বলেন বলেন। সো তাহলে হচ্ছে এখন ওই যে ক্লাসরুমে ভাইয়াদেরকে দেখাইতে হবে, ক্রেডিট নিতে হবে, দেখছো এই কোশ্চেনটা বুয়েটে আসছে তুমি পারো না। হ্যাঁ হ্যাঁ, হয়তো ওই কোশ্চেনটা ওই বছর ওই যে কেউ ঘনকের চেষ্টাও সার্কিটটা, করে নাই। ঘনকের সার্কিট। হ্যাঁ, কেউ ওই বছর হয়তো ওটা চেষ্টাও করে নাই। তোমার হ্যাঁ। চেষ্টা করার দরকার কি রে ভাই? হুম। মানে হচ্ছে এখানে আমি ডিরেক্টলি একটা জিনিস কোট করি। বুয়েটে চান্স পাওয়ার পরে 2004 সালে আমি বুয়েটের একজন স্যারের কাছে, আমার এই মুহূর্তে নামটা মনে নাই, ওল্ড একাডেমিক বিল্ডিং এর তলায় স্যারকে একদিন যাই জিজ্ঞেস করি যে স্যার, প্রত্যেক বছর আপনারা আজাইরা 5-6টা ম্যাথ দেন যেগুলো কেউই পারে না, কেন দেন? স্যার খুব হাসি দিয়ে একটা জিনিস বললেন যে দেখো, তুমি আজাইরা 5-6টা ম্যাথ ধরতে পারছো বইলাই তুমি হচ্ছে বুয়েটে আসছো। আমি বললাম স্যার বুঝি নাই। বলে তুমি কি ওই আজাইরা 5-6টা ম্যাথ অ্যাটেম্প্ট নিছিলা? আমি না স্যার, কেন নিব, তো আজাইরা ম্যাথ। বলে এই জন্য তুমি আজকে বুয়েটে আমার সঙ্গে কথা বলতেছো। না, এই সেম কথাটা জাস্ট আমি বলার কারণে আমাকে যে কি পরিমাণে গালি দেওয়া হয়, আমি কিন্তু অলওয়েজ এটা প্রিচ করি যে যা বইয়ের মধ্যে পড়ছি এগুলাই তো 75%। যে কোনো ভর্তি পরীক্ষার পড়াশোনা কি একাডেমিক থেকে 75 বা 80 বা আরো বেশি, তাই না? 10-20% প্রতি বছর ট্র্যাপ সেট করে সব ভার্সিটি, জানে শুনে বুঝে ট্র্যাপ সেট করে যে বাবা তুই এটা আয়, অ্যাটেম্প নে, 3 মিনিটের জায়গায় 10 মিনিট খা, শেষ, তোর বন্ধু আর 3টা ম্যাথ করে ফেলুক 10 মিনিটে, তুই মার। এই যে এই সেম কাজটা, কিন্তু এই কথাটা কিন্তু এখন অনলাইনে বা অফলাইনে টিচাররা খুব কম বলে। ওই যে আপনি বলেন সেম, যখন আমি যদি কাউকে কোচিং করাইতে আসে বলি যারে শুনো এলে কিছু লাগবে না, ইসাক স্যারের বই পড়ো, হ্যাঁ ইসাক স্যার তপন স্যার ডান, বুয়ের ডান, আর কি এগুলা পারলেই লাগে না। আমি তো তাহলে তোমার কেন আমি টাকা দিব 10-12 হাজার টাকা, তোমার কেন আমি 18,000 টাকা দিব? তো ওই জন্য তখন আর কি মানে অনলাইনে বা অফলাইনে টিচারদেরকে ওই স্ট্র্যাটেজিতে আসতে হয়। একটু আমাদের পিছনের কথাই ফিরি। কোশ্চেনটা ছিল আমাদের যেটা ফিজিক্স কেন, ফিজিক্স কেন, আমি ওই অ্যানসারটা আগে একটু দিয়ে নেই। ফিজিক্স কেন অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার না বায়োলজি খুব পছন্দের সাবজেক্ট ছিল। আমি নটরডেমের গ্রুপ 1-এর মানে কি বলবো যে আমাদের গ্রুপ 1-এ তখনকার সময়ে আমাদের দুজনের বায়োলজি কম্পালসারি ছিল, মাত্র 2জন। আমারও বায়োলজি কম্পালসারি, আর হচ্ছে ম্যাথ ছিল অপশনাল। এটা তখনকার সময় চিন্তাও করা যেত না। সো হোয়াটএভার, বায়োলজি খুব প্রচন্ড পরিমাণে পড়তাম, খুবই ভালো লাগতো আমার বায়োলজি। বাট আমি ম্যাথ মাত্র 5টা বই সলভ করছিলাম একাডেমিক, জাস্ট 2 বছরের মধ্যে। ম্যাথ কম ভালো লাগে কেন? কোন মানুষটা 5টা বই সলভ করে? কারণ হচ্ছে আমার বায়োলজির সাথে কম্পারিজনে ম্যাথ কম ভালো লাগতো। তাহলে বায়োলজি কয়টা পড়ছিলেন? বায়োলজি একটা বই, বোটানি হাসান স্যারের বই। বায়োলজি যদি কারো ভালো লাগে হ্যাঁ, একটা পড়লাম, ম্যাথ খারাপ লাগে 5টা পড়লাম। আচ্ছা এখানে আসি। ব্যাপারটা হচ্ছে যে আমার তো মানে হচ্ছে পাঠ্য বইয়ের বাইরেও অনেক বই পড়ার একটা আগ্রহ ছিল। সো বায়োলজিতে আমার বোর্ড পরীক্ষা হোক বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক, এই জার্নির জন্য আমার একটা বই এনাফ। ওকে, আই বিলিভড ইন দ্যাট, স্টিল আই বিলিভ ইন দ্যাট। সো বোটানি আমি হাসান স্যারের বই পুরোটা পড়ছি। জুলজি তো গাজী আজমল স্যারের ক্লাস করছি। সো নরডেম কলেজে আমাদের গ্রুপ 1-এ গাজী আজমল স্যার ক্লাস নিতেন। মানে আই এম ভেরি লাকি, আমি যে টিচারদেরকে পাইছি মাশাআল্লাহ। যাই হোক, এখন হোয়াই ফিজিক্সের যদি আমি অ্যানসারটা দেই, আমার যখন হচ্ছে বুয়েট এবং মেডিকেলে একসাথে হলো, তখন আমাকে একটা ডিসিশন মেক করতে হলো আমি এখন কোথায় যাব। আমি কি মেডিকেলেই যাব, ছোটবেলার আজন্ম যে লালিত স্বপ্ন সেটা পূরণ করতে, নাকি আমি বুয়েটে থাকবো? সো আসলে ইগোর পাশাপাশি এই কোশ্চেনটা যখন আমি নিজেকে করি, আমি তখন খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দুটো জিনিস আবিষ্কার করলাম। এক, আমি রক্ত দেখতে পারি না, রক্ত সহ্য করতে পারি না, সো ডাক্তারিতে যাওয়া যাবে না। 2, উইথ ডিউ রেসপেক্ট টু আদার্স, মানে আমি সম্মান রেখেই বলতেছি, আমার কাছে মনে হয়েছে যে বায়োলজিক্যাল সায়েন্সটা অন্য কোনো মেন্টরের সাহায্য ছাড়াও কিছুটা পড়া সম্ভব, কারণ আমি কলেজ লাইফে কোনো টিচারের কাছেই পড়ি নাই। কিন্তু ম্যাথ বা ফিজিক্সে
একজন ভালো গাইড, ভালো মেন্টর যদি না থাকে তাহলে আসলে ম্যাথ বা ফিজিক্সের ডেভেলপমেন্টটা পসিবল না। এবং আমি নর্ডেম কলেজে আমাদের ফিজিক্স পড়াতেন হতেন সুশান্ত স্যার, সুশান্ত কুমার সরকার। স্যারের বইও ছিল আগে, এখন এই যে স্যারের বইটা নাই। তো সুশান্ত স্যারের কাছে আমি ফিজিক্স পড়ছি। তারপর আমাদের সময় তিতাস স্যার ক্লাস নিতেন, তিতাস স্যারের কাছে ফিজিক্স পড়েছি। এরপর ম্যাথে আমি বলবো যে আমার ম্যাথের ডেভেলপমেন্টের পিছনে সবচেয়ে বড় অবদান যার, প্রথমে হচ্ছে আমার বাবা। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে ম্যাথ করাতেন। তারপর আমার বড় ভাই আমাকে ম্যাথমেটিক্যাল লজিকগুলো বুঝতে সাহায্য করতেন। আর হচ্ছে নর্ডেম কলেজে বিশ্বজিৎ স্যার আমাদের গ্রুপ ওয়ানের ম্যাথ ক্লাস নিতেন। আমার অনেক অসাধারণ ভালো লাগতো, কারণ স্যার এত গুছিয়ে পড়াতেন। এবং আমি একটা জিনিস এখানে শেয়ার করে রাখি, আমি এখন ক্লাস নিতে যে ফিজিক্সে বাচ্চাদেরকে দেখি ওরা গ্রাফ পারে না। কেন গ্রাফ পারিস না তোরা? কারণ হচ্ছে ওরা ফাংশন ঠিক মতো বুঝে না। আমার এনডিসির পড়ালেখা ম্যাথ ক্লাস শুরু হয়েছিল ফাংশন দিয়ে। বিশ্বজিৎ স্যার প্রথম দিন এসেই বলছিলেন তোমাদের ফিজিক্সে লাগবে, এগুলো করে ফেলো। স্যার গোটা 2টা সপ্তাহ আমাদের শুধু ফাংশন এবং ফাংশনের লেখচিত্র করাইছিলেন। এবং এখনো আমার খেয়াল আছে ওই 2 সপ্তাহে আমি নিজে বাসায় প্রায় 100 গ্রাফ আঁকছিলাম। আচ্ছা। সো সঙ্গে অবশ্যই আরেকজনের কথা বলতেই হবে, প্রিসিশন, মানে কতটুকু প্রিসাইজ হওয়া সম্ভব সেটা শিখাইছিলেন জওহরলাল স্যার। আমাদের ম্যাথ ল্যাব নিতেন জওহরলাল স্যার। তো গ্রেটফুল টু দেম যে তারা আমার এই জার্নিটাকে অনেক ইজি করেছেন। আর ওই যে বুয়েটে চান্স পাওয়া, মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার নিজেকে কোশ্চেনের মুখোমুখি দাঁড় করাতে হলো যে আমার কোনটার প্রতি ভালোবাসাটা তীব্র হওয়া সত্ত্বেও সামনে যাওয়ার জন্য কোথায় আমার মেন্টর লাগবে, কোথায় লাগবে না। Okay, that's why you chose physics. সো এজন্য আমি ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চয়েস করলাম যে না, এখানে আমার মেন্টর দরকার। ওকে, ফান পার্ট ইজ দ্যাট আমি তখনও বায়োলজি পড়তাম, আমি ইভেন এখনো সময় পেলে বায়োলজি পড়ি। ওকে। আচ্ছা, ভাইয়ার কোশ্চেনের অ্যান্সারগুলো লেংদি হচ্ছে, এখন আমরা একটু শর্ট র্যাপিড কোশ্চেনে যাব। র্যাপিড কোশ্চেন নাম্বার 1, আইআইটির কোশ্চেন সলভ নিয়ে আপনার মতামত কি? আপনি যেহেতু ফিজিক্স পড়ান অনেক বছর, so আপনি মেলা কিছু দেখছেন জীবনে। আমরা একদম বাচ্চা, মাত্র 4-5 বছর, আমি পড়াইও না। আইআইটির কোশ্চেন নিয়ে আপনার মতামত কি? আইআইটির কোশ্চেন নিয়ে আমার মতামত হচ্ছে আইআইটি বা অ্যাডভান্স কোশ্চেন বা বিদেশি বই, মানে এটাকে আমি জাস্ট এক ওয়ার্ডে আইআইটি বুঝাচ্ছি। আচ্ছা, এক ওয়ার্ডে আমি যদি অ্যানসারটাকে ছোট করে অ্যানসার দেই, অ্যানসার হচ্ছে তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী পড়বা বাপ। আচ্ছা, মানে আমি সবসময় এক্সাম্পলটা এইভাবে দেই, একটা বোতল তার ধারণ ক্ষমতা যদি 500 মিলিলিটার হয়, আমি সেখানে 500 মিলিলিটার পানি ঢালবো। বোতলের ধারণ ক্ষমতা 1 লিটার হলে আমি 1 লিটার পানি ঢালবো। এখন বাপ তুমি হচ্ছে জেনারেল জিনিস পারো না, তুমি আইআইটির কোশ্চেন সলভ করতে গেছো, তোমার তো মাথার মধ্যে কিছু থাকবে না, ও তুমি শেষ। সো আইআইটির কোশ্চেন শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য। আমি একদম স্পেসিফিক ভাবে বলতেছি, কোনো একটা সুনির্দিষ্ট বইয়ের প্রতিটা উদাহরণ করা হয়ে গেছে, প্রতিটা এক্সারসাইজ করা হয়ে গেছে, প্রিভিয়াস অ্যাটলিস্ট 5 ইয়ার্সের বোর্ড কোশ্চেন করা হয়ে গেছে, প্রিভিয়াস অ্যাটলিস্ট 5 ইয়ার্সের মেডিকেল বুয়েট ডিইউ কোশ্চেন সলভ করা হয়ে গেছে। এরপরও তার হাতে সময় আছে, হ্যাঁ, সে যে আইআইটির কোশ্চেন করবে। এখন বাপ তুমি নিজেকে কোশ্চেনটা করো, আমি যেগুলা বললাম এগুলা করার পরে তোমার সময় থাকে কিনা। এই যে দেখো, আমি কিন্তু ভাইয়ের সাথে পডকাস্টের আগে আমরা জাস্ট একটা প্ল্যান করছি, কোনো স্ক্রিপ্ট থাকবে না, জাস্ট কোশ্চেন থাকবে, কোশ্চেন করবো আনস্ক্রিপ্টেড। উনাকে কিন্তু এটা কোনো প্ল্যান করে বলে দাও না। এই যে আমি এত বছর ধরে চিল্লাইতাম যে আইআইটির দরকার নাই, লাগবে না, কথা হলো ভাই আমিও কিন্তু পড়ছি বিদেশি বই, ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, ব্রিজলালের অপটিক্স, সাদিকুর সার্কিট, এগুলো আমরাও একটু একটু পড়ছি। কিন্তু এটা পড়ার মূল লক্ষ্য ছিল যে না, আমার গাণিতিক পদার্থবিজ্ঞান শেষ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ, সব শেষ, দেন যদি আমি একটু সময় পাইছি দেন এগুলা দেখছি। বাট ওদের যেটা প্রবলেম থাকে, ও একাডেমিকেই ইসাক স্যারের উদাহরণও করে নাই, অনুশীলনে করে না, ও প্রথম যে একটা আইআইটির কোশ্চেন হিট করছে। আমি তোমাকে তাহলে এখন একটা জিনিস বলি, আমি আমার বন্ধুর নাম বলতেছি না কারণ হচ্ছে আসলে নামটা বলা যাবে না এখনই। আমার বন্ধু হচ্ছে এখন বুয়েটের প্রফেসর। আমার যে ব্যাচমেট ফ্রেন্ডরা আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, আমার বেশ কয়েকটা প্রফেসর বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে আমার রেগুলার যোগাযোগ হয়। সেদিন এই তো জাস্ট রোজার মধ্যে আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা হচ্ছিল, সে আমাকে একটু বকাই দিল, তোরা কি সব পোলাবান পাঠাচ্ছিস, কিছু পারে না। আমি একটু অবাক হলাম, ভাই বুয়েটে ইলেকট্রিক্যালে যারা পড়ে তারা তো একদম টপ মোস্ট মেরিটেরিয়াস। ও বললো না দোস্ত, একটা ছোট্ট সমস্যা হচ্ছে। আমি বলছি কি সমস্যা? বলে এরা প্রবলেম সলভ করতে পারে কিন্তু চিন্তা করতে পারে না। আমি বললাম দোস্ত এটা তো হবেই, কারণ আমরা কোচিং সেন্টারগুলা বাচ্চাদেরকে চান্স পাওয়ানোর জন্য এক গাঁটি ম্যাথ করাচ্ছি, কিন্তু ম্যাথের পিছনে লজিক পড়াচ্ছি না কেউ।
ইনডেপথ যাচ্ছি না যে এটা নিয়ে এভাবে চিন্তা করতে হবে। হুম। সো বাচ্চাটা যখন বুয়েটে যাচ্ছে, বুয়েটে তো আর তোমাকে ম্যাথ সলভ করতে দিবে না, এখানে প্রবলেম সলভ করতে এখানে দিবে। আমি আপনার সাথে একটু ডিফার করি, সেটা হলো আপনি যেরকম ইনডেপথ পড়ার কথা বেশ কয়েকবার আনেন, বুঝার লজিকের কথা বলেন, হুম। আমার সমাজ কি আমাকে এটা দেখে জাজ করতেছে? আমার Okay. সমাজ তো আমাকে জাজ করলো শুধুমাত্র হয় আমি চান্স পাইছি না হয় আমি পাই নাই, এটাই তো আমার মাপকাঠি হয়ে গেছে। True. এখন আমি এটা বুঝে পড়লাম নাকি না বুঝে করলাম, যেমন আমি বুয়েট ভর্তি হয়ে সত্য কথা 2টা ম্যাথের উত্তর মুখস্থ লিখছি, আমি একটি লাইনও জানতাম না, হুম। ঠাক ঠাক করে মুখস্থ মিলাই দিছি, আমি কিচ্ছু বুঝি নাই ম্যাথটার। হ্যাঁ, Okay. তো এই যে সমাজের চোখে তো আমি চান্স পাইছি, আমার যে বন্ধু খুব বুঝে টুঝে 20টা ম্যাথ করছে ও কিন্তু পাইলো না। সো এই জায়গাটাতে আপনি ডিফাইন কেমনে করবেন যে একটা স্টুডেন্ট তাহলে কেন এফোর্টটা দিব, ওয়াই আচ্ছা। দ্য এফোর্ট? ঠিক আছে, মানে হচ্ছে এইখানে তোমার হচ্ছে পড়ালেখার কিছু অবজেক্টিভিটি আছে। হুম। এখন আমি বুঝে পড়ার কথা বলতেছি, তার হুম। মানে কিন্তু এই না যে একটা জিনিস যদি আমি না বুঝি সেখানে আটকে থাকবো, আগাইতে হবে। আগাইতে হবে। ওকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক কিছু আমি একটু সহজ এক্সাম্পল দিই, হুম। যে ক্লাস 7-এ থাকতে 7-এর পড়া কঠিন লাগে, 8-এ যায় মনে হয় 7-এর পড়া সোজা ছিল। সোজা ছিল, রাইট? হ্যাঁ। একইভাবে ফার্স্ট ইয়ারের পড়া কঠিন লাগে, Second সেকেন্ড year-এ ইয়ারে উঠে ফার্স্ট ইয়ারের পোলাপানরে হ্যাঁ। বলা যায় এই বেটা বোঝাস এটা তো সোজা। এটা তো সোজা, হ্যাঁ। সো প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে আমরা যখন অনেক ম্যাথ করতে যাই উইদাউট নোয়িং দ্য থিওরিজ, হুম। হ্যাঁ আমি চান্স পাবো, হ্যাঁ, এটার chance সঙ্গে আমি ডিফাই করতেছি না, ডিনাই করতেছি না, হুম। বাট আমি ডিরেক্ট কোট করতেছি, আমার বুয়েটের প্রফেসর ফ্রেন্ড কিন্তু বলতেছে যে বাচ্চাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি কমে গেছে। ওকে। লং টার্মে প্রবলেম তো তৈরি হচ্ছে আমার। সত্য কথা। সো চান্স পাওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে ম্যাথ কেউ মুখস্থ করতেছে, আমি এইটার সঙ্গে কিন্তু আমি কখনো আমি কন্ট্রাডিক্ট করতেছি না ওইটার সঙ্গে, হুম, এটা করতে পারে, এটা কারো এটা চয়েস, করতে পারে, এটা পার্সোনাল চয়েস। পার্সোনাল চয়েস। হ্যাঁ। কিন্তু কিছুই বুঝলাম না, এক গাঁটটি ম্যাথ করে চলে গেলাম, হুম। সে জাস্ট নিজের লাইফটা ডিস্ট্রয় করছে। হ্যাঁ, এটা সত্য কথা, এটা আমি এগ্রি করি। আমি যেটা প্রিচ করি সেটা হলো যে আমি বুঝবো, অনেক ভালো মতো বুঝবো, প্রয়োগটা বুঝবো। আমি এই যে প্রতিপাদনের লাইন বাই লাইনে বেশি মানে ফোকাস করতে চাই না। আমি যেটা চাই যে আমি এই সূত্রটা পড়লাম, এই সূত্রটা কি কিভাবে প্রয়োগ করা যায়, আমাকে প্রত্যেকটা কেস বুঝায় দেন যে এই যে tan θ = v²/r(g), এটা কেন sin θ = h/x হইলো, থিটার কেন কোন মানের জন্য আমি এই দুটাকে ইকুয়াল ধরতে পারতেছি, এই কেসটা বুঝা। মানে আমি এই tan θ = v²/r(g) কেমনে আসলো এইটার চেয়ে বেশি এই যে দুইটা কেস সেম হইলো প্রত্যেকটা ম্যাথে, এইটা বুঝাতে আমি বেশি ফোকাস করি। যাই হোক, তার মানে এই জায়গাটাতে আমরা অনেকটা কমন গ্রাউন্ডে বাট একটু ডিফারেন্স। ওকে, আমি একটু ছোট্ট একটু অ্যাড করে হ্যাঁ, রাখি শিওর শিওর। যে তুমি tan θ = v²/r(g) কেন আসলো এটা তুমি না বুঝলে খুব বেশি সমস্যা নাই, বাট তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ার হও তোমার ব্যাপক সমস্যা হ্যাঁ, আছে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাকচুয়ালি হ্যাঁ, রাস্তা ধ্বংস হয়ে যাবে, এটা সত্য কথা। আচ্ছা, আপনার বেশ কিছু আমি কথা শুনে যেটা বোঝা যাচ্ছে আপনার বেশ কিছু আইডিওলজি আছে। আপনি স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে আপনার কিছু আইডিওলজি আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে আমার প্রথম আইডিওলজি হচ্ছে, প্রথম এবং সবচেয়ে বড় আইডিওলজি, আমি যে কোনো স্টুডেন্টকে বলি বাবা প্রথম যে কাজটা করবা না সেটা হচ্ছে আরেকজনের দিকে তাকায়ও না, তোমার কোনো লাভ নেই, নিজের দিকে তাকাও। সব সময় আমার নিজের দিকে তাকাতে হবে যে আমার গ্যাপগুলা কই, আই হ্যাভ টু বি এ বেটার ভার্সন অফ মি, দ্যাটস দ্য থিং। যে কেউ যদি লাইফে উন্নতি করতে চায় আমার ওই সাজেশন একটাই, ওকে। সেকেন্ড, যে নিজের দিকে তাকাও, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, সেকেন্ড হচ্ছে লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না, হোয়াট এভার দ্য সিনারিও ইজ। আমি হাল ছাড়ছি মানে এগুলো তো সাজেশন হচ্ছে, আপনি আপনার আইডিওলজি বলেন। সাজেশন মানে আমার আইডিওলজি, ওকে, এগুলো ঠিক আমি আছে, ফলো করে আসছি। তাহলে তো কমন গ্রাউন্ড। থার্ড, হ্যাঁ, থার্ডটা হচ্ছে রিভিশন। আমি যে কোনো একটা টপিক যে কাউকে অ্যাটলিস্ট 5 বার পড়তে বলি। হ্যাঁ, এই জায়গাটাতে দেখো বাবারা, তোমাদেরকে যে এতবার বলি যে একটা ওরা কি এক্সপেক্ট করে জানেন, ও একদিন ভেক্টরের একটা কয়েক ঘন্টার ক্লাস করবে, সেটা হচ্ছে একবার ওই যে জাস্ট ওয়ান শট ক্লাস নেবে, ওয়ান কিছু শট, একটা আছে। ওয়ান শট, জাস্ট একদিন একটা ক্লাস করবে, ওই দিন থেকে ভেক্টরের সম্পর্ক। আরে বাবা, তা 2 বছর তোকে বইটাতে কেন দিছে? তা তো আমি টোটাল হলো 12 চ্যাপ্টার, 24টা ক্লাস দিয়ে তুই যা, 24টা ক্লাস দিয়ে যদি টোটাল ফিজিক্স পড়া যেত তা তো হইতোই, তাতে তো ফিজিক্সের টিচার দরকার ছিল না। এই জন্য মানে এই যে রিভিশনের পার্টটা, যে কখনো একটা স্টুডেন্ট কিন্তু একবার একটা চ্যাপ্টার পড়ে হয়তো বা 20 বা 30 ইনপুটে যাবে, সেকেন্ড টাইম পড়বো এবার হলো 40 বা 50, থার্ড টাইম পড়বো 70-80, এরপরে যত রিপিটেশন বাড়বে তত আমার ফাউন্ডেশনটা স্ট্রং হবে। মানে আমি তোমাকে একটা জিনিস অ্যাড করি, যে তুমি কোশ্চেন করছিলে আমাকে যে আমি অ্যাডমিশনের সময় কম পড়ার ব্যাপারটা। হ্যাঁ, এখন আমি ওই যে বললাম না 5 বার রিভিশন, আমার তো একাডেমিকে 5 বার রিভিশন হয়ে গেছে, কিভাবে? তাইলে আপনার সাথে আমি একাডেমিকে কিভাবে 5 বার রিভিশন করছি সেটা একটু বুঝায় বলি। যেদিন ক্লাস হচ্ছে ওই দিনে আমি রাত্রে বাসায় যে ওটা পড়তাম। এই কাজটা এরা কেউ করে না, কখনো কেউ করে না, কেউ করে না।
আমি এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে হোয়াট আই বিলিভ ইন, সেটা হচ্ছে আমাদের মেমোরি ইজ নাথিং বাট সিনাপসিস। সো নিউরনের সিনাপস গঠিত হবে, মেমোরি তৈরি হবে। তাহলে এই সিনাপস তৈরি করতে হবে আমাকে। সো ক্লাসে স্যার পড়াইছেন, আমি 7 দিন পরে খাতা খুলে যদি এক্সপেক্ট করি আমার মনে থাকবে, আমার থেকে গর্ধ হবার কেউ নাই। সো আমার সব সময় স্টুডেন্ট লাইফের মোটিভেশন ছিল আজকে যা যা পড়ানো হয়েছে ক্লাসে আজকে পড়তে হবে, দিনের পর দিনে আমি রাত্রিবেলা পড়ে ফেলছি, একবার রিভিশন শেষ। উইকেন্ডে পুরো উইকে যা পড়ছে আরেকবার রিভিশন করব, 2বার রিভিশন হয়ে গেছে। এরপর হচ্ছে কলেজের যে আমরা তো নটরডেম কলেজে কুইজ দিতাম, কুইজে একবার রিভিশন হইতো 3বার। তারপর হচ্ছে আমার যে সেন্ট আপ 1 এর আগে ফার্স্ট সেমিস্টারে একবার রিভিশন হয়েছে 4বার, সেন্ট আপ 1 একবার রিভিশন হয়েছে 5বার। ওকে, সো এই ভিডিওতে তুমি যদি আর একটা কথাও না শুনো, জাস্ট এই কথাটা একটু শুনো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা তোমাদেরকে কেউ বুঝাইতে পারে না যে রিভিশন দিতে হয়। অনেকে বলে যে ভাই আমি একটা চ্যাপ্টার পড়ছি 1 মাস পরে ভুলে গেছি। আরে বাবা, এটা তো যে কেউ ভুলে যাবে। কোন মানুষটা 1 মাস আগে একটা চ্যাপ্টার ভেক্টর বা যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে 1 মাস পরে কার খেয়াল আছে? কিছু খেয়াল থাকে না। আমি ছোট্ট করে একটা জিনিস শেয়ার করে ফেলি এখানে, যে আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট ছিল আব্দুল্লাহ আল হেলাল। সো আমি আর ও যেহেতু একই ইলেকট্রিক্যাল সেকশন এতে ছিলাম, আমি একটা সেমিস্টারের রেজাল্ট আমার একটু খারাপ হয়, আমি হেলালকে যাই বলি, বন্ধু আমি তো ম্যাথ করতে পারতেছি না। ও আমাকে শুধু একটা কথাই বলছিল, মনির কলেজের ট্রেনটা কি ফলো করতেছো? আমি সঙ্গে সঙ্গে বুঝেছি আল্লাহ তাই তো, একটু রিভিশন কমাইয়ে দিছি। আলহামদুলিল্লাহ আমি নেক্সট সেমিস্টারে আমার সিজিপিএ আবার বেড়ে গেল, জাস্ট টু ফলো দ্যাট। সো আমি নিজের লাইফে আমি রিভিশন কমায় দেখছি, আমি সাফার করছি। আচ্ছা, আপনার কোশ্চেনের আরেকটা জায়গায় আপনি অসংখ্যবার এনডিসি মেনশন করছেন, সত্য কথা। এবং এনডিসি যে কারোর সাথে বসলে তারা এটা মেনশন করে, এবং মেজরিটি অফ দ্য টাইম আমি এটার সাথে রিলেট করতে পারি না, কারণ আমি চান্স পাই নেই। এখন কথা হলো যে আপনি একে নিজে এনডিসি স্টুডেন্ট এবং আপনি মতিঝিলে পড়ান। আপনার এখানে বেশ কিছু, আমি যেদিন গিয়েছিলাম আমি এনডিসির বেশ কিছু টপ লেভেলের স্টুডেন্ট দেখছি। সো হয়তো বা তারা গ্রুপ 1-এরই, অনেক গ্রুপেরই পোলাপান অনেক আমার গ্রুপেরই কাছে থাকে, পড়ে আর কি। এবং গ্রুপ 1-এর একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ স্টুডেন্টস আপনার সাথে কানেক্টেড। সো আপনি গ্রুপ 1-এর স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন, আপনি তাদের কিছু ডিস্টিংটিভ কোয়ালিটি বলেন যেটা বাংলাদেশের আপামর অন্যান্য জেলার যে মফস্বল শহরের স্টুডেন্টরা এই কোয়ালিটিগুলো যাতে ফলো করতে পারে অ্যাজ এ নটরডেমিয়ান এবং অ্যাজ এ মেন্টর টু নটরডেমিয়ানস। আচ্ছা, নটরডেমিয়ান আমি ঠিক শুধুমাত্র এখন যেহেতু পড়াই, শুধু নটরডেমিয়ান বললে না মানে জিনিস হচ্ছে অন্য বাচ্চারা মন খারাপ করবে, এবং এটা আসলে আমার জন্য উচিত হবে না। আমি ওভারঅল সারা বাংলাদেশের যদি ভালো ছাত্রদের প্যাটার্ন বলতে যাই, যে ভালো শিক্ষার্থী যারা, তারা আমার কাছে মনে হয় দুটো কারণে এগিয়ে থাকে। এক, কন্টিনিউয়াসলি নিজের দুর্বলতা খোঁজা, যে আমি কোথায় উইক, কোনটা পারতেছি না, সো রিসার্চটা নিজেকে নিয়ে করা। আর 2 হচ্ছে এরা কখনো টায়ার্ড হয় না। টায়ার্ড হওয়ার কোনো সুযোগ নেই। আমি একটু বুঝায় বলি যে আজকে সেমিস্টার ফাইনাল হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টার শেষ, ওকে চিল, নো ইউ ক্যান নট চিল ভাইয়া আপু, চিল করার কোনো টাইম নেই। আজকে সেমিস্টার ফাইনাল হয়েছে তো কি হয়েছে, আজকে রাতে একটু রেস্ট নাও, তুমি সমস্যা নাই, রেস্ট নিয়ে আবার পড়তে বসো। আর আরেকটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে এখনকার বাচ্চা কাচ্চাদের আমি দেখছি, আমার স্টুডেন্টদের মধ্যেও দেখছি, পরীক্ষার আগের রাতে ধুমায়া পইরা ফাটায়া ফেলে। এই 7-8 দিনে তার যে এত এনার্জি যায়, এরপরে 10 দিন আর পড়তেই পারে না। কেন ভাই, তুমি 10 দিন আগে থেকে পড়াটা শুরু করো না। এদের পড়ার কাজটা কেমন, একদিন 10 ঘন্টা, তারপর দিন নাই, আবার 10 মানে এই আপ ডাউন কোনো একটা কনসিস্টেন্ট কার্ভে এরা থাকবে না কখনো। আমি ওদেরকে একটা তাহলে এক্সাম্পল দিয়ে দেই। দেখো সবাই এটাই মনে রাখো, আমি ক্লাস 10-এ থাকতে আমার স্কুলে যখন পড়তাম, আমার স্কুলের তখন শিক্ষার্থী ছিল আমার ক্লাস 10-এ 119 জন। আমি আলহামদুলিল্লাহ 119 জনের প্রত্যেকের নাম জানতাম, রোল নাম্বার সহ, যে এর নামেই এর রোল নাম্বারেই। এখন 119 জনের এই নাম রোল নাম্বার আমি মুখস্থ করেছি কত দিনে, 2 বছরে। ক্লাস 9-এর শুরু থেকে প্রত্যেকদিন আমি 2 জন 3 জনের করে নাম মেমোরাইজ করতে শুরু করছি, যে 10-এর মধ্যে যে সবার নাম মেমোরাইজ হয়ে গেছে। সো আমি এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি, আমি যদি ডেইলি 2 জন বা 3 জনের সঙ্গে ইন্টারাকশন করি, তাহলে ইনশাল্লাহ ওভারঅল 10 দিনে আমি 20-30 জনের নাম মনে রাখতে পারবো। কিন্তু একদিন বসে 30 জনের নাম শুনলাম, পরের দিন আমার মনে থাকবে না। পড়ালেখাটাও সেম, আমি একদিন বসে একদম পুরো চ্যাপ্টার শেষ করে উল্টা মানে হচ্ছে শেষ করে ফেলবো। এই জন্য তো আমি এদেরকে বলি যে একটা চ্যাপ্টার 7 ঘন্টায় একবার পড়াচ্ছে, প্রতিদিন 1 ঘন্টা করে 7 বার পড়া। অবশ্যই আমি প্রতিদিন একবার করে এগ্রি করি, 7 বার পড়া বেটার। ওকে, এখন আসি আমরা একটা খুব অ্যাওয়েটেড কোশ্চেনে। তোমরা জানে খুবই খুশি হবা যে এরকম একজন লেজেন্ডারি টিচারকে আমরা আমাদের প্রোগ্রামটাতে পাবো। আমাদের সামনের রিভিশন প্রোগ্রাম, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম, একাডেমিক যা যা প্রোগ্রাম আছে, ভাইয়ার বেশ কিছু ক্লাস থাকবে, এবং ভাইয়ার যে সায়েন্স মাস্টারের কোর্সগুলো আছে এগুলাও আমাদের এখান থেকে এন্ডোর্সড হবে।
সো ভাইয়া আমাদের সাথে আছেন এখন, এটা একটা খুবই বড় গুড নিউজ। এখন কথা হলো ভাইয়া, অনলাইনে অনেক অপশনস আছে, আপনার নিজের প্রতিষ্ঠান আছে, হোয়াই হালকেনস্টাইন, আপনি এইখানে কেন জয়েন করলেন? আচ্ছা, যদি আপনার সাথে আমার পরিচয় কিন্তু অনেক আগে। So আপনি হ্যাঁ, অবশ্যই। দেন আমরা একদিন আলোচনা করতে করতে সাডেন ডিসাইড হলো যে না ঠিক আছে আপনি এবার অনলাইনে আসবেন ফুল ফর্মে। সো হোয়াই হালকেনস্টাইন? আচ্ছা, এখানে হচ্ছে আমি যদি নিজের ব্যাপারে বলি, হুম। আমি সবসময় বিলিভ করি বড় কিছু কোলাবোরেশনের মাধ্যমে হয়। হুম। সো আমার বুয়েট লাইফে আমার সবসময় স্টাডি পার্টনার থাকতো, যারা আমাকে হেল্প করতো যে দোস্ত এটা হুম। পড়ো ওটা পড়ো, আমিও হেল্প করতাম তাদেরকে। হুম। সো এখন আমি তখনকার যে সিনারিও সেটা থেকেই জানি একা হুম। একা বড় কিছু ডেভেলপ করা যায় না, পসিবল না। Okay. কারণ আমার ব্যাচের ইভেন যারা ফার্স্ট সেকেন্ড ছিল তারাও কিন্তু একসাথে গ্রুপ ওয়ার্ক করতো। হুম। তাহলে আমি একসাথে কয়টা করব? আমি কি ক্লাসরুমের কোয়ালিটি কন্টেন্ট এনশিওর করব, হুম। নাকি আমি মার্কেটিং স্ট্র্যাটেজি এনশিওর করব? সো যেহেতু অনলাইনে আমাকে আসতে হবে, আর হুম। অনলাইনে কেন আসতে হবে সেটাও আমি বলি, যে এটা আমার দায়বদ্ধতার জায়গা। আমার মনে হয় যে এখন সবাই আসলে এলোমেলোভাবে যা করতেছি, হুম। এটা আসলে প্রপার এডুকেশন না। Okay. সো প্রপার এডুকেশনটা হচ্ছে একটা ফরম্যাটেড ওয়েতে গুছানো থাকবে, হুম। বাচ্চাদের মাথার উপরে প্রেসার কম পড়বে, হুম। ক্যাপাসিটি অনুযায়ী ডেভেলপমেন্ট হবে। হুম। এবং আমি আসলে গার্ডিয়ানদেরকেও কিছু হুম। মোটিভেশন দিতে চাই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাচ্চাটা আপনার, মানে হুম। আপনার বাচ্চাটা খারাপ করলে অবশ্যই আপনার খারাপ লাগবে, কিন্তু বাচ্চাদের উপরে যেভাবে আমরা র্যান্টিং করি এখন, হুম। যেভাবে কম্প্যারিজন করি, হুম। এটা ঠিক না, আনজাস্টিফাইড। আচ্ছা। আমার বাচ্চা যদি চেষ্টা করার পরে ফেল করে, হুম। তাহলে তাকে আমি বকবো না। কখন বকবো? সে চেষ্টা করতেছে না, দুবাই মারো। হুম। চেষ্টা করতেছে না, ম্যাট দাও। হুম। কিন্তু চেষ্টা করার পরে পারতেছে না মানে আইদার এক তার রিজিকে নাই, হুম। অথবা দুই তার ক্যাপাসিটি নেই। আচ্ছা। সো এটা একটা বড় কারণ আমার অনলাইনে আসতে চাওয়ার। হ্যাঁ। এখন ওই যে যেহেতু বললাম যে যে কোনো ভালো কিছু করার জন্য একটা বড় সেটআপ দরকার হয়, একজনের মাথা থেকে সব আসবে না। হ্যাঁ। আমি মনির স্যার পড়াইতে পারি হয়তো বা ভালো, হুম। ছাত্ররাই বলতে পারবে আমার যে আমি কতটুকু ভালো মন্দ পড়াই, কিন্তু আমি তো আসলে যদিও আইবিএ থেকে এমবিএ করে আসছি, হুম। মার্কেটিং যে বুঝি না তা না, হুম। মার্কেটিং বুঝি, হুম। কিন্তু আমি কোন দিকে টাইমটা বেশি অ্যালোকেট করব, টিচিং এর দিকে। সো আমি আপনার টিচিং এর দিকে। ইউ নিডেড এ টিম। হ্যাঁ, আই নিড এ টিম যারা আমার পড়ানোটাকে স্প্রেড করবে গোটা স্প্রেড বাংলাদেশে। করবে। আচ্ছা, এগুলা গেল ভদ্র কথাবার্তা। যে একটা হুম। কোশ্চেন আপনি জানেন অলরেডি আসতেছে, আসবে। আমাদের তো কন্ট্রোভার্সি আছে। আমাকে নিয়ে আছে, আমাদেরকে নিয়ে আছে। শুধু আমাকে নিয়ে না, অনলাইনে সবাইকে নিয়ে আছে। সো আপনি যথেষ্ট ক্লিন ইমেজের একটা মানুষ। হ্যাঁ? হুম। এই কোশ্চেনটা করতে আমার খুব আনকমফোর্টেবল লাগতেছে। বাট আমি জানি অনেকে এই কোশ্চেন আপনাকে করবে। সো আপনি আগে অ্যান্সারটা দিয়ে দেন যে আফটার অল দ্য কন্ট্রোভার্সি, এগেইন হোয়াই হালকেনস্টাইন? ওকে, এখন দেখো, আমি তো একটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি, ওকে। নট ব্যক্তি কারোর সাথে। হ্যাঁ, এটা রাইট এটা নাও ট্রু। তুমি এখানে হালকেনস্টাইনের একজন রিপ্রেজেন্টেটিভ। জাস্ট একজন হোস্ট, ইয়েস। পডকাস্টের একজন হোস্ট। সো আরেকটা পডকাস্টে হয়তো বা এখানে তুমি থাকবা না, অন্য কেউ আসবে। হুম। সো তোমার কোম্পানি কাকে পাঠাবে সেটা আমার হুম। দেখার বিষয় না। হুম। এক, না, দুই এখানে নাম্বার, আমি একটু কারেকশন করি, এটা বলো। আমার কোম্পানিও না। তোমাদের কোম্পানি, হ্যাঁ এই ঠিক এই আছে, তাহলে জায়গায়, আমার হ্যাঁ, বলা ভুল হয়েছে। আমাদের যে কোম্পানি, রাইট। হ্যাঁ, তোমাদের কোম্পানি কাকে এখানে পাঠাবে হ্যাঁ। সেটা তো তোমাদের কোম্পানির ব্যাপার। হুম। এখন যদি কন্ট্রোভার্সি থেকে থাকে হুম। কোনো ব্যক্তিকে নিয়ে, হুম। সেটা তো সেই ব্যক্তির কন্ট্রোভার্সি। রাইট। হালকেনস্টাইন অ্যাজ এ কোম্পানি, হুম। সে যখন ওয়ার্কআউট করতেছে, এখানে তো আরো অনেক টিম মেম্বার আছে। ইয়েস, মানে অ্যারাউন্ড এই যে 200 প্লাস পিপলস। আজকে আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে হুম। আমার মন ভালো হয়ে গেছে। আমি আমি ডিরেক্টলি কিন্তু তখন বলতেছিলাম যে হ্যাঁ। ভাই, এরকম দিনদার লোক সামনে দেখলে মনটা ফুরফুরা হয়ে যায়। হ্যাঁ। এরপর মানে যেহেতু আমি শুরুতেই বলছি আমলের ব্যাপারে কথাবার্তা হুম। আমি কখনোই পাবলিকলি বলবো না। সো তোমার এখানে এই যে যে কিছু ভাইয়ার সঙ্গে আমার পরিচয় হলো, হ্যাঁ, ইভেন ওই হ্যাঁ। ভাইয়ারা আমাদের যারা ফাউন্ডার মেম্বার বা সিএক্সও যারা, হুম। এদের মধ্যে অ্যাটলিস্ট মানে 80% হলো আপনার ক্যাটাগরি, মানে একদম ফুললি দিনদার, মানে ওদের লাইফে আর কিচ্ছু নাই, এটা জাস্ট তাদের জীবিকার উৎস এবং তারা কমপ্লিটলি ডেডিকেটেড টু গড। সো হ্যাঁ, এই ব্যাপারটা আর কি আছে আমাদের কোম্পানিতে, এই প্র্যাকটিসটা। হ্যাঁ। সো অ্যাজ লং অ্যাজ হালকেনস্টাইন অ্যাজ এ কোম্পানি, হুম। সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতিমালা বা হুম। আইন সেটা লঙ্ঘনকারী কিছু করতেছে না, হুম। আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। হ্যাঁ, এই জিনিসটা এখান থেকে আমি একটা ছোট জিনিস ক্লিয়ার করি। অনেকে, শুধু আমাদের না, অনলাইনে বিভিন্ন এডটেক প্রতিষ্ঠানে বিভিন্ন রকম টিচার্স আছে। প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু কন্ট্রোভার্সি আছে,
ব্যক্তিগত জীবনে, তার আচরণে, চারিত্রে অনেক ব্যাপার কিন্তু ঘটে, তোমরা দেখো। তো এইখানে আসলে আমার মতে সবসময় ব্যক্তির সাথে প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট করাটা উচিত না, এই একটা স্মল ডিস্টিংশন রাখা উচিত। কারণ যখন তুমি অনলাইনে দেখো, হয়তো বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে মুখপাত্র থাকে, কিন্তু যেমন হুম। আমার এখানে খুব ভোকাল ভাবে আমাকে দেখা যায়, বাট তুমি যদি একটু ব্যাক এন্ডে ভাই পেন অ্যান্ড পেপারে আসেন, দেখা যাবে যে মুখপাত্র স্টেক খুবই কম এবং হুম। মুখপাত্রের পজিশনটা হোল্ড করতেছে না না। আমি কিন্তু হ্যাঁ, আজকে যে চুক্তি সাইন হ্যাঁ, করলাম তোমাদের সঙ্গে, সাইন আমার সে না, আমি সাইন সাইন তো করছে আমি আরেকজনের সঙ্গে। সাইন আমার সাথে নেই, মানে আমার সিগনেটরি পাওয়ারটাও কিন্তু কোম্পানিতে নাই। হ্যাঁ। কিন্তু মানে পাবলিক এমন ভাবে করে যে এই এই তুই জোরে কথা বললি কেন, এই হাল কোশ্চেনকে মার। এই জন্য হলো যে মানে একটা প্রতিষ্ঠানের মুখপাত্র আর প্রতিষ্ঠানের পরিচালক বা প্রতিষ্ঠানের পুরা একটা যে অর্গানোগ্রাম, এটা কিন্তু পুরোপুরি আলাদা হয়। যাই হোক, তার মানে ভাইয়ার এন্ড থেকে ক্লিয়ার। আমার মনে হয় ভাইয়ের কাছ থেকে আরো কোনো কোশ্চেন নেই, বাট তারপরেও আজকে পডকাস্ট আমরা 20 মিনিট করতে যাই, কিন্তু অলরেডি অনেক আলোচনা করে ফেলছি। হ্যাঁ, তো আল্লাহু নেক্সট ডে আমি না হোক বা অন্য যে কোনো হোস্ট হোক, ভাইয়ের সাথে আরো আলোচনা হবে। এবং স্টে টুনড, ভাইয়ার ফিজিক্স ক্লাসগুলা একবার করলে ফ্যান হইতে তুমি বাধ্য। ভেরি সুন আপডেট আসতেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর এবং এত ডেপথের একটা কাইন্ড অফ কি বলবো, পডকাস্ট না, কনভারসেশন, কারণ আমরা অনেক কিছুতে এগ্রি করি নাই, এরকম একটা কনভারসেশন তোমাদের দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর ভাইয়া সায়েন্স মাস্টার ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক দ্যাট আউট। আসসালামু আলাইকুম, টাটা। আসসালামু আলাইকুম। কতক্ষণ গেছে?